আসলে আজকে আপনারা কষ্ট করে এখানে আসছেন, এই জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। মোবাইলটা প্লিজ। আসলে যে ইস্যুটা নিয়ে আমি এখানে বসছি, আমাকে বিভিন্ন রকমের বিভিন্ন সাংবাদিক ফোন করে যে ভাই এটা কি হয়েছে, মাজারে কি সমস্যা, এটা কি আসলে আমাকে একটু বলেন, আমি তো সাক্ষাৎ করতে চাই। এই তো আমি চিন্তা করলাম যে এক একজনের লোকে যদি আমি প্রতিদিন আধা ঘন্টা করে এক সময় দিতে থাকি তাহলে অনেক সময় লেগে যাবে। তার চেয়ে ভালো সবাইকে একত্র কইরা আমি যদি আমার যে কথাগুলা বলি এটা বোধহয় সুন্দর হবে। এখন আপনারা যেটুকু জানেন বা যে কোনো প্রশ্ন আমাকে করতে পারেন, আমি এটার উত্তর দিব। আর সর্বপ্রথম আমি যেটা বলবো যে আসলে এখানে আমাদের কোনো বিবাদ, কোনো সংঘাত, কোনো কিছুই নাই। এটা একটা ভুল বুঝাবুঝি হয়েছে, হয়তোবা অনেকে জানে অনেকে জানে না, এটা অন্য কিছুই না। কারণ আমরা এলাকাবাসী এই মাজার আজ থেকে 480 বছর 380 বছর আগে আমার কাছে সকল ডকুমেন্ট আছে। যদি কেউ মনে করে যে না আমাদের এটা জানা দরকার, আমার সাথে বসুক, আমি ওপেন ফিল্ডে সমস্ত কাগজপত্র প্রমাণ সহ আমি দেখাবো যে এই মাজারের বয়স 380 বছর। শাহ কবির সাহেব এখানে আসছেন 1601 সালে এবং 1603 সালে বাদশাহ আকবর এই টোটাল এরিয়াটাকে লাখেরাজ মানে খাজনাবিহীন কইরা ওনাকে চিঠি পাঠান বাদশাহ আকবর। 5 সালে বাদশাহ আকবরের মৃত্যু হয়। তারপর বাদশাহ শাহজাহান দায়িত্ব নেন। বাদশাহ শাহজাহানের সময়ও এটা লাখেরাজ ছিল। পরবর্তীতে আওরঙ্গজেব যখন আসে তখন এইখানে ওনারা একটা সুবেদার পাঠায় যে এই এলাকার খাজনা নেওয়ার জন্য। তখন শাহ কবির সাহেব বলা হয় যে আপনি একটা খাজনা দিবেন। তখন উনি বলে যে এই এলাকা তো গরিব, এখানে খাজনা দেওয়ার মতো তেমন অ্যাবিলিটি নাই। তখন ওনারা বললো যে ঠিক আছে, আমি দৈনিক 20 টাকা হারে খাজনা দিব। তখন ওইখান থেকে আবার ওনাকে একটা চিঠি দেখে যে 20 টাকা না, আপনাকে প্রতিদিন 30 টাকা হারে খাজনা দেওয়া লাগবে। এই চিঠি এবং ওই যে ওইখান থেকে যেই কাগজগুলো পাঠাইছে ওই ডকুমেন্টও আমার কাছে আছে, 380 বছর আগের কাগজও আমার কাছে আছে, সেটাও আমি দেখাবো আপনাদের। তো মূল কথাটা হয়েছে যে শাহ কবির সাহেব, ওনার প্রকৃত নাম হলো কাবির খানদেশি। তখন ফার্সি ভাষা প্রচলন ছিল এবং ফার্সি ভাষায় ওনার নাম হলো কাবির খানদেশি, কারণ উনি খানদেশ থেকে আসছে। ভারতের উত্তরাখণ্ড থেকে উনি এই দেশে আসছিলেন। 1601 সালে বাদশাহ আকবর যখন উত্তরাখণ্ড আক্রমণ করেন তখন উত্তরাখণ্ডে 13টা রাজত্বে বিভক্ত ছিল। আপনারা অনেকেই হয়তো ইতিহাসে দেখতে পারবেন যে উত্তরাখণ্ড নিয়ে সেই 500-600 বছর আগের থেকে কিন্তু উত্তরাখণ্ডটা সবচেয়ে বেশি আধুনিক শহর ছিল এবং সব রাজাদের ওইখানে ছিল। ওইখানকার একটা জায়গার রাজত্বে উনি ছিলেন ওই জায়গায়। তখন বাদশাহ আকবর আক্রমণ করার পরে উনি বাদশাহ আকবরের বর্ষতা স্বীকার করে নেন। বাদশাহ আকবরের বর্ষতা স্বীকার করার পরেই উনি এই দেশে আইসা পড়েন। এই দেশে আসার পরে এইখানে উনি আয়া বসতি করেন এবং উনি উত্তরাখণ্ড থেকে আসছে। উত্তরাখণ্ড ওই জায়গার নাম হলো উত্তরাখণ্ড, সেই সুবাদে এই গ্রামের নাম হয়েছে উত্তরখান্ড। কত সালে এটা? 1601 সালে। 1601 সালে উনি এই দেশে আসছেন এবং ওইখান থেকে এখানে উনি বসতি করতেছেন। তো পরবর্তীতে ওনারাই এখানে ছিলেন যখন ব্রিটিশ রেকর্ড হয়, যেটাকে আমরা সিএস রেকর্ড বলি, সরকারি ডকুমেন্ট। যে সিএস রেকর্ডে এই জায়গাটুকুর 3.40 একর, এই জায়গাটুকু সিএস রেকর্ডে রেকর্ড হয় সেবায়েত সুফিয়া বানু।
সেবায়েতের অর্থ হইল এখন আমরা যেটাকে মোতোয়াল্লি বলি। সেবায়েত সুফিয়া বানু হিসাবে সিএস রেকর্ডে রেকর্ড হয় এবং উনি সেবায়েত মোতোয়াল্লি হিসাবে এখানে ছিলেন। পরবর্তীতে যখন নাকি 1934 সালে, 34-এর আগে ওয়াকফ কোনো আইন ছিল না, 1934 সালে কলকাতাতে ওয়াকফ 1934 ধারা 44 ওয়াকফ আইন সৃষ্টি হয়। তখন এই সুফিয়া বানুর ভাই উনি কি করলো, একটা অ্যাপ্লিকেশন করলো 1935 সালে সেই কলকাতা ওয়াকফ স্টেটে, যে এই সম্পত্তিটা কোনো ওয়াকফ দলিল নাই, ভবিষ্যতে এই সম্পত্তি নিয়ে বিবাদ ঝগড়াঝাটি হইতে পারে আমি মনে করতেছি। এই জন্যে এই সম্পত্তিটুকু ওয়াকফর অন্তর্ভুক্ত করার জন্য আমি দরখাস্ত করলাম এবং এই দরখাস্তর আমি এখন মোতোয়াল্লি, আমার অবর্তমানে এই বংশের উপযুক্ত যিনি থাকবেন, যিনি এই প্রতিষ্ঠান চালানোর উপযুক্ত হবেন, তিনি এই প্রতিষ্ঠানের মোতোয়াল্লি হিসাবে দায়িত্বভার গ্রহণ করবেন। ভাই মোবাইলটি বন্ধ করুন। তিনি এই বংশের বা এই স্টেটের মোতোয়াল্লি হিসাবে আসবেন। তো সুফিয়া বানুর পরে আসলো রকিব খান, উনি এসএ রেকর্ড, পাকিস্তান রেকর্ডের সময় এই সম্পত্তির এসএ রেকর্ডে ওনার নাম রকিব খান, উনিও মোতোয়াল্লি হিসাবে এই এসএ রেকর্ড হয়। পরবর্তীতে উনি এই সম্পত্তি উনি মোতোয়াল্লি হিসাবে থাকেন দীর্ঘদিন এবং আরএস রেকর্ডের সময় উনি ওনার নামেই রেকর্ড হয় এবং উনি মোতোয়াল্লি ছিলেন। পরবর্তীতে আব্দুল রাজ্জাক খান থাকেন। আব্দুল রাজ্জাক খান যখন নাকি বাংলাদেশ থেকে চলে যান, তাহলে তখন ওনার ছোট ভাই কামালকে এই জায়গার দায়িত্ব দেওয়া দেন, মোতোয়াল্লি শিবের দায়িত্বটা দেওয়া যায়। তো 1996 সালে কিছু অসাধু স্বার্থলোভী লোক এই মসজিদ মাজার স্টেটের থেকে সুবিধা ভোগ করার জন্য একটা কুচক্রী মহল ওনার বিরুদ্ধে একটা মামলা করেন এবং এই মামলাটা করার পরে দীর্ঘদিন এই মামলা চলাকালীন অবস্থাতেই ওয়াকফ স্টেট অফিসিয়াল একটা কমিটি এবং মোতোয়াল্লি করে দেন। ওনারা এই মোতোয়াল্লিটা এই স্টেটটা চালান। পরবর্তীতে 2004 সালে নতুন করে আরেকটা কমিটি করেন। ওই কমিটির মধ্যে সদস্য ছিলেন ওয়াসেক সাহেব, কামাল সাহেব, থানার ওসি, প্রধান শিক্ষক, মাদ্রাসার প্রধান শিক্ষক। তো ওনারা এইটাকে 2004 সাল থেকে দায়িত্ব বার করেন এবং কামাল সাহেব ছিলেন তখন এই এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং আওয়ামী লীগের সভাপতি। সেই সুবাদে উনি এককত্ব বিস্তার করে এই স্টেটটা উনি পরিচালনা করেন। অন্য সদস্যরা কেউ এখানে কোনোদিন আসে নাই, যদিও আসছে তাদের কোনো নেতৃত্ব বলেন, দায়িত্ব বলেন, দেখাশোনা বলেন কিছুই করতে পারে নাই। উনি একাই এটাকে পরিচালনা করছেন এবং আমাদের বর্তমান যে ইমাম সাহেব বশিরের ভাই নাজিম, তারা এটা পরিচালনা করছেন কামালের সাহেবের নেতৃত্বে এবং 2018 পর্যন্ত ওনারা এটা পরিচালনা করছেন। বাট এই 2018-র মধ্যে ওনারা কখনো এটার উন্নয়নমূলক তেমন কোনো কাজ করেন নাই। উন্নয়নমূলক কোনো কাজ করেন নাই, এমনকি 19 সালে কামাল সাহেব ওয়াকফ স্টেট থেকে আপনারা দেখবেন যে মাজারের পাশে একটা কবরস্থান আছে,
এই কবরস্থানটিও 400 বছরের পুরানো। এই কবরস্থানে আমাদের পূর্বপুরুষ, আপনারা এলাকাবাসী সবাইকে জিজ্ঞাসা করলে জানতে পারবেন, এইখানে শুধু আমাদের বংশীয় লোকজন যারা তাদেরকেই কবর দেওয়া হয়। কিন্তু উনি একটা কাগজ নিয়ে আসলো ওয়াক্ফ মোতাল্লি, নতুন অফিসিয়াল মোতাল্লির কাছ থেকে, যে এইখানে আর কাউরে কবর দেওয়া যাবে না। এইটা আসার পরে যখন নাকি আমার চাচি মারা গেল, কবর দিতে গিয়ে আমি দৌড়াদৌড়ি করলাম, শেষ পর্যন্ত ওয়াক্ফ থেকে গিয়ে একটা অনুমতি নিয়ে আসলাম। আইনা ওনাকে কবর দেওয়ার পর আমি ওই রায়ের বিরুদ্ধে, ওনারা যে আদেশ দিচ্ছে সেই আদেশের বিরুদ্ধে আমি হাইকোর্টে রিট করলাম। হাইকোর্টে রিট করে ওনাদের ওই আদেশটাকে স্টপ করাইলাম। এই আমার আশা শুরু হইলো মাজারে। এর আগ পর্যন্ত আমি মাজারে আসি না। যখন দেখলাম যে আমাদের কবর দেওয়ার জায়গাটুকুও তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে, তার মানে এর বেশি তো আর তাদেরকে কিছু করতে দেওয়া যায় না। তখন আমি মাজারে আসলাম, আইসা দেখলাম যে মাজারে কোনো উন্নয়ন নাই, মাজারে কোনো হিসাব নিকাশ নাই। ওনারা যে এত বছর চালাইছে, এই যে আপনারা দেখতেছেন একটা মসজিদ, এই মসজিদটা বানাইতে যাই হোক মিনিমাম 3.5 থেকে 4 কোটি টাকা লাগছে। এই 4 কোটি টাকা তো আমি একা দেই নাই, আমরা সকল এলাকাবাসী বিভিন্ন লোকের যার যতটুকু সামর্থ্য আছে সেইভাবে আমরা দিয়ে এই মসজিদটা তৈরি করছি। তাহলে অবশ্যই মসজিদের একটা আয় ব্যয়ের হিসাব থাকা উচিত ছিল। কে কত টাকা দিল, কোথায় কত খরচ হইল, সেটার কোনো হিসাব নাই। এইখানে দান বাক্সে প্রচুর টাকা পড়ে এবং এই মাজারের স্টেটের মধ্যে 100-র উপরে দোকান আছে। এই 100-র উপরে দোকানের একটা ভাড়া আছে, দান বাক্সের একটা ইনকাম আছে, মাছ বিক্রির একটা ইনকাম আছে, বিভিন্ন লোকজন বিভিন্নভাবে সহযোগিতা করে। এই কোনো কিছুরই হিসাব নাই। যখন নাকি আমি এগুলা দেখলাম, আইসা জিজ্ঞেস করলাম, ইমাম সাহেব বলে কামাল সাহেবের কথা, কামাল সাহেব বলে কথা, মানে কেউ বলে মানে তোমাদের কাছে কোনো হিসাব নাই। তাইলে এই যে এত বড় একটা স্টেট, এইখানে মাদ্রাসা আছে, মাজার আছে, কবরস্থান আছে, তো এই জিনিসটা তো একটা সঠিক নিয়মে চলা উচিত ছিল। এটার একটা আয় ব্যয়ের হিসাব থাকা দরকার ছিল। এবং আপনারা দেখবেন যে 2018 থেকে আমাদের নতুন কমিটি হওয়ার পরে, নতুন এডিসি শিক্ষা যখন আমাদের মোতাল্লি হলো, উনি একটা ব্যাংক অ্যাকাউন্ট করল। এই ব্যাংক অ্যাকাউন্ট করার পরে এই 2 বছরে প্রতি মাসে 3.5 থেকে 4 লক্ষ টাকা এই খরচ আছে। হুজুরদের বেতন, খাওয়া দাওয়া মিলাইয়া 3.5 থেকে 4 লক্ষ টাকা খরচ। তারপরও ব্যাংকে আমাদের 35 থেকে 40 লক্ষ টাকা জমা আছে, এই দানের টাকা, ভাড়ার টাকা। তাহলে 2018 থেকে যদি আজকে পর্যন্ত খরচ করার পরেও 35 লক্ষ টাকা আমার ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তাহলে বিগত 15 বছরের টাকা কোথায়? বিগত 15 বছরের টাকা কোথায়? যখন এই হিসাব চাইলাম, তখনই তারা, যারা নাকি এই মাজার স্টেট থেকে বিভিন্নভাবে সুবিধা ভোগ করতেছে, তারা আমার শত্রু হইল। কারণ এখন দেখতেছে যে না, আমি এই 14-15 বছরের হিসাব চাচ্ছি। কামাল সাহেবের সাথে বারবার বলছি যে আপনি আসেন, বসেন, উনি আইসা বসে না। যে আপনারা বসেন, বৈশা এলাকাবাসীর এই মাজার আপনার আমার কারো সম্পদ না, মাজার এলাকাবাসীর। এইটা আমাদের ঐতিহ্য, উত্তরখানের মাজার আমাদের ঐতিহ্য। কাজে এইটার সৌন্দর্য বলেন, পবিত্রতা বলেন, এটার স্বার্থ বলেন, রক্ষা করা দায়িত্ব আমাদের এলাকাবাসীর। কাজে আপনি এলাকাবাসীর সামনে হিসাব দেন,
আপনি কি করছেন না করছেন, আয় ব্যয় ভালো মন্দ যদি না থাকে এলাকাবাসী দিবে, আর যদি থাকে সেটা আপনি কোন খাতে ব্যবহার করবেন সেটা আপনি হিসাব দেন। উনি কামাল সাহেব একদিনও আসেন নাই, বরঞ্চ না এসে উনি তলে তলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছেন। ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম যে আপনি তো 32 বছর ধরে এখানকার ইমামতি করতেছেন, তাহলে 32 বছরে আপনার আয় ব্যয় কি হইল? এরে মাছ বিক্রি করতেছেন, রাত কইরা 3টার সময় মাছ ধইরা বিক্রি করে ফেলাইতেছেন, মাজারে গরু আসতেছে, খাসি আসতেছে, মুরগি আসতেছে, গরু জব করে পাঠাই দেন এবং প্রুফ আছে। এবং অন্য দুই যারা এটার সদস্য আছে ওনারা জিজ্ঞাসা করছে ভাই মাংসটা কোথায় পাঠাবো, উনি বলে দিচ্ছে না আমার মাংস লাগবে না। ওসি সাহেব ফোন করে ওনারে বলছে যে মাংসটা কোথায় পাঠাবো, উনি বলছে যে আমার মাংস লাগবে না, আমি মাজারের মাংস নিব না। তাইলে এই দানগুলো তো আসলে মাজারের উদ্দেশ্যে আছে, এখানে পাগল ফকির গরিব যারা আছে অসহায় তাদের জন্য, এটা আমি খাওয়ার জন্য না। তাহলে কেন আমি এটা নিব? হুজুরকে জিজ্ঞাসা করলে হুজুর বলে আমি কিছু জানি না, বশির সাহেব বলে আমি কিছু জানি না। যখন নাকি আমি চাইলাম বেতনের শীট, দেখলাম 3 জন ব্যক্তি 2 জায়গা থেকে বেতন নেয়, ইমাম সাহেব নেয়, বশির নেয়, নাজিম নেয়। একবার মাজার থেকে মাদ্রাসা থেকে বেতন নেয়, আবার মসজিদ থেকে বেতন নেয়। তো আপনাদের কি জানা আছে কিনা যে একই ব্যক্তি কখনো 2 প্রতিষ্ঠান থেকে বেতন নিতে পারে কিনা? এটা আমার বোধগম্য না, আমি জানি না। আপনারা জানলে এটা ভালো, আপনারা বলতে পারবেন। হ্যাঁ আছেন, সেই সুবাদে যদি উঠে থাকে, কিন্তু একজন ব্যক্তি 2টা জায়গায় কাজ করতে পারে কিনা, একজন ব্যক্তি 2 জায়গায় কাজ করতে পারে কিনা, সময় দিতে পারে কিনা। স্টেট সরকারি প্রতিষ্ঠান নামাজ পড়া এবং পাশাপাশি মাদ্রাসাতেও শিক্ষকতা করা। হ্যাঁ, আমরা ইমাম সাহেবের ক্ষেত্রে দেখে থাকি। মূল কথা হলো 3 জন 2 জায়গা থেকে বেতন নেয়। আমার কথা হলো এটা আসলে কোনো সিস্টেমে আছে কিনা এটা আপনারা ভালো জানবেন, আমি জানি না। এখন ইমাম সাহেবকে যখন আবার জিজ্ঞাসা করলাম যে তাইলে আপনি হিসাব কিতাব নাই, আপনি এটা কয় সব বসির জানেন। এখন যে সমস্যাটা সৃষ্টি হয়েছে, এই হিসাব চাওয়ার পর থেকেই তারা এই সমস্যাগুলো তৈরি করতেছে। তা আমি আসার পরে দেখলাম যে এখানে যারা দূর দূরান্ত থেকে ভক্তরা আসে, আশেখানরা আসে, তাদের কোনো আশ্রয়ের জায়গা নাই, প্রস্রাব করার জায়গা নাই, গোসল করার জায়গা নাই। একজন ভক্ত রাত্রেবেলা আসতেছে, এখন তার একটা আশ্রয়ের জায়গা নাই। তো যেহেতু আমি বিশ্বাস করি যে আমি এই শাহ কবির সাহেবের বংশধর, কাজে এখন আল্লাহ আমাকে সামর্থ্য দিছে এবং এইটার সম্মান রক্ষা করা আমার নৈতিক কর্তব্য এবং দায়িত্ব। সেই নৈতিক কর্তব্য এবং দায়িত্ব থেকে আজকে যে কাজগুলো আমি করতেছি, মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা করতেছি, পুরুষদের জন্য আলাদা ব্যবস্থা করতেছি, কবরস্থানের বাউন্ডারি দিতেছি, মসজিদের উন্নয়ন করতেছি, মাজারের উন্নয়ন করতেছি। এটা আমার কর্তব্য এবং আমার দায়িত্ববোধ থেকে আমি করতেছি। এখন যখন নাকি এগুলো আমি করতেছি আর হেদের কাছে হিসাব চাইছি যে আপনারা হিসাবগুলো দেন, বিভিন্ন জায়গায় দরখাস্ত দিল ডিসির কাছে, এডিসির কাছে, শেষ পর্যন্ত এডিসি ম্যাডাম এখানে আসলো। এডিসি ম্যাডাম আসার পরে ওনার কাছে আমরা 11 দফা দিলাম যে এই কাজ এই আমাদের করতে হবে। 11 দফা এখানে আমার কাছে আছে। তো এডিসি ম্যাডাম স্টেট বইরা গেল, এখানে কিছু দোকান আছে, যেমন আমি দোকান ভাড়া নিছি, মাজারকে দেই 2000 টাকা, কিন্তু আমি আরেকজনের কাছে ভাড়া দিয়া ওই দোকানে ভাড়া নিতেছি 15,000 টাকা, 30,000 টাকা, 25,000 টাকা। তো এডিসি ম্যাডাম বইলা গেল যে এটা কোনো অবস্থায় চলবে না। আমরা যারা এলাকার সবাই হয়তো বা জানি, গাছগুলা কাইটা ফেলাইছে, বড় একটা জাম গাছ ছিল। বাধা তখন আমি দেই নাই, তখন এলাকাবাসী ছিল,
আর কামাল সাহেব একার নেতৃত্বে উনি পরিচয় দিত উনি এখানকার সভাপতি, বাট উনি কিন্তু সভাপতি ছিল না, উনি ছিল একজন সদস্য। ওনারই খাদেম গাছ কাটলো আর মামলা দিল আমার নামে, আমাদের 6 ভাইয়ের নামে। আমাদের 6 ভাইয়ের নামে মামলা দিল আমরা গাছ চুরি করবার আগে। তো এই যে বিবাদটা তৈরি করতেছে, এই বিবাদটা যাতে না হয় এবং সঠিক সুষ্ঠু সমাধান, যেহেতু আমি দাবি করি যে আমি ওনার বংশধর, যেহেতু আমার আগে আমার দাদা ছিল মোতাল্লি, আমার ফুফু ছিল মোতাল্লি, আমার ভাই ছিল মোতাল্লি, সেই সুবাদে আমি একটা জজ করে মামলাও করছি মোতাল্লি হিসেব চাইয়া। আমি জমির মালিকানা চাইয়া মামলা করি নাই। উনি বিভিন্ন জায়গায় গিয়া বলতেছে কামাল সাহেব যে আমি মোতাল্লি, আরে জমির মালিকানা চাইতেছে। আমি জমি দখল করতে আসি, মাজার মসজিদের জায়গা কি দখল করে কেউ নিতে পারে? মাজার মসজিদ কখনোই কেউ দখল করে নিতে পারে না। এটা আমার উদ্দেশ্য, আসার উদ্দেশ্যটাই হলো যেহেতু আমাদের পূর্বপুরুষের এই জায়গাটা, এটা যাতে সংস্কার করে সুন্দর একটা পরিবেশ করতে পারি, মানুষ যেন আইসা মন থেকে শ্রদ্ধা ভক্তি আসে, তার যেন পবিত্রতার সাথে সে আবাদত করতে পারে, সেই উদ্দেশ্যে এই জায়গাটাকে সুন্দর করা, এইটা হলো আমার মূল উদ্দেশ্য। এখন এইখানে যারা এখান থেকে স্বার্থ পাচ্ছে, সুবিধা পাচ্ছে, তারা দেখতেছে যে এখানে আর পাবে না। এবং আরেকটা কথা ভুলে গেছি যে এডিসি ম্যাডাম আসার পরে উনি আরেকটা কথা বলে গেছিল যে আপনারা 4টা কমিটি করেন, একটা মাজারের কমিটি, একটা মসজিদ কমিটি, একটা মাদ্রাসা কমিটি, একটা মার্কেট কমিটি। এই 4টা কমিটি করেন। এই 4টা ছোট ছোট কমিটি, তারা এই 4টা জিনিস রক্ষণাবেক্ষণ করবে এবং প্রতি মাসে আমার এখানে যাইয়া হিসাব দিবে। এইটা যখন আমি করতে গেছি, এটার মধ্যে কামাল সাহেব, বশির সাহেব, আমাদের একলাস হুজুর, মানে তাদের বাধা। এখন আপনি একটা শুরু করবেন, আগের হিসাব তো কিছু লাগবে, যে আপনাদের আয় ব্যয় কি আছে, কত টাকা আছে, সেটা হিসাবটা দেন। তখন আর ওনারা হিসাব দিতে কেউ রাজি না, তালা বন্ধ করে চলে যায়। ওনারই সহধর্মিনী হইল আমাদের বিবি সাহেবের যে মাজারটা, এই